ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস SN1 SN2 টপিক নিয়ে। অ্যাকচুয়ালি যারা 12 স্টুডেন্ট আছো, যারা 11 সবে উঠেছো, আর যারা এন্ট্রান্স এক্সাম দেবে বা যারা কলেজে চলে গেছো, এইটা তোমার পিছু ছাড়বে না। SN1 SN2 সব সময়। হ্যাঁ, যারা সবে 11 উঠেছো, অর্গানিক হয়তো ফার্স্ট সেমিস্টারে নেই, সেকেন্ড সেমিস্টারে আছে। আর যারা থার্ড সেমিস্টারে আছে, তো একদম অর্গানিকের প্রথমেই SN1 SN2, কোনো কথা নেই। আর এন্ট্রান্সের এমন একটাও একটা কোশ্চেন তো থাকবেই মিনিমাম, আর বেশি থাকতে পারে। SN1 SN2 থেকে কোশ্চেন মাস্ট। তো যতবারই দেখছো SN1 SN2 পড়ছো, একদম পুরোপুরি আর নিখুঁতভাবে পুরো শেষ হচ্ছে না, ঠিকঠাকভাবে মাথায় ঢুকছে না আর কি। তো অল অ্যাবাউট SN1 SN2, SN1 SN2 সম্পর্কে টোটাল ফুল কনসেপ্ট আমি দেবো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, কিচ্ছু বাদ যাবে না। SN1 SN2 কিচ্ছু বাদ থাকবে না এই ক্লাসটার মধ্যে, ঠিক আছে? তো প্রথমে দেখো, এসএন মানে কি? সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটাকে আমরা সংক্ষেপে বলছি এসএন বিক্রিয়া। সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল, বাংলায় বলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এই যে বিক্রিয়াগুলো লিখেছি দেখো, এত কিছু সবকটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল। কেন? প্রতিস্থাপন মানে কি? একটা কিছু ঢুকবে, একটা কিছু বেরোবে। সব রিঅ্যাকশনে ভালো করে ভাবো তো, কি বেরিয়েছে আর কি ঢুকেছে। ভালো করে দেখো, এখানে সিএল বেরিয়ে গেছে, ওইচ ঢুকেছে। এখানেও সিএল বেরিয়ে গেছে, ওইচ ঢুকেছে। ভালো করে বলো, সিএল মাইনাস বেরিয়ে গেছে, ওইচ মাইনাস ঢুকেছে। অ্যাকচুয়ালি সিএল মাইনাস বেরিয়ে গেছে, তাই তো? ওই জন্য সিএল মাইনাসকে বলা হবে লিভিং গ্রুপ। যে বেরিয়ে যায়, লিভ করে, তাকে বলা হয় লিভিং গ্রুপ। তাহলে কে ঢুকলো? ওইচ মাইনাস। ওইচ মাইনাসকে বলা হবে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল সাধারণত মাথায় মাইনাস চার্জ থাকলে বা লোন পেয়ার থাকলে, ধরো অ্যামোনিয়া, ঠিক আছে? লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন, মাইনাস মানেও দুটো ইলেকট্রন, যাই হোক। তো এরা হচ্ছে নিউক্লিওফাইল, যাদের মাথায় মাইনাস চার্জ বা লোন পেয়ার থাকে, তারা হচ্ছে নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল ঢুকেছে, লিভিং গ্রুপ বেরিয়ে গেছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে একটা কিছু ঢুকবে, একটা কিছু বেরোবে। আর যে নিউক্লিওফাইল ঢুকেছে, এর নাম হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এসএন। তো সবাই তো এসএন রিঅ্যাকশন। একটা কথা তোমাদের বলি, দেখো বইয়েতে দেখবে এরকম ভাবে লেখা থাকে, আর এক্স, তাতে জলীয় কেওইচ দিয়েছো, আর ওইচ হয়েছে। এগুলো সবই তো আর এক্স। এই তো হ্যালোজেনটাকে এক্স বলি, আর অ্যালকিল গ্রুপটাকে আর। এই তো আর এক্স। এখানে আটটাই গোটাটা, এখানে আটটা, এইটা, এটা এক্স। এখানে এইটা গোটাটা আর, এটা এক্স। এখানে এটা গোটাটা আর, এটা এক্স। বুঝে গেল ব্যাপারটা? এটা আর, এটা এক্স। তো আর এক্স, তাতে জলীয় এনে কেওইচ দিলে কি হবে? আর ওইচ। তা সবকটাই তো সিএলটা বেরিয়ে গিয়ে ওইচ হয়েছে, তাহলে আর এক্স থেকে আর ওইচ হয়েছে। এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের বলছে দুটো ভাগ, SN1 SN2। অ্যাকচুয়ালি তিনটে ভাগ, SN1 SN2 SNI এখন লাগবে না। দেখো SN1 SN2 তোমাকে বুঝতে হবে যে এই যে রিঅ্যাকশনটা দেখালাম, আর এক্স এ জলীয় কেওইচ দিলে আর ওইচ হয়, প্রোডাক্ট সেম। SN1 হলেও যা প্রোডাক্ট, SN2 হলেও সেম প্রোডাক্ট। তাহলে আমি শিখে কি হবে? প্রোডাক্ট সেম, কিন্তু মেকানিজম, কলা কৌশল আলাদা। দেখো, আর এক্স থেকে আর ওইচ দুভাবে হতে পারে। একভাবে হচ্ছে কি, আগেই এক্স কে বের করে দিয়েছে, দিয়ে একটা ক্যাটায়ন তৈরি হয়েছে, তো এক্স মাইনাস বেরিয়ে গেলে তো আর প্লাস হবে। এর পরের স্টেপে আর প্লাসে ওইচ মাইনাসটা ঢুকেছে। ওইচ মাইনাস মানে কোথা থেকে ওইচ মাইনাসটা এলো? এই যে কে ওইচ এর ওইচ মাইনাসটা, বুঝতে পেরেছো? আচ্ছা, একটা কথা বলি, তুমি বলবে স্যার এইটা থেকে এইটা হলো, KCl যে তৈরি হলো, এটা লিখলেন না কেন? আমরা অর্গানিকে মেন প্রোডাক্ট ছাড়া সাইড প্রোডাক্টটা লিখি না। তো বুঝলি কি করে এটাই মেন প্রোডাক্ট? এটা তো অর্গানিক কম্পাউন্ড, বুঝতেই পারছো, কার্বন হাইড্রোজেন দুটোই আছে। আর KCl এর মধ্যে কার্বনও নেই, হাইড্রোজেনও নেই, ইনঅর্গানিক প্রোডাক্ট, ওগুলো লিখবো না। খুব স্পেসিফিক রিঅ্যাকশন ছাড়া আমরা মেন প্রোডাক্টই সাধারণত মেনশন করবো, ঠিক আছে? তো যাই হোক, এখানে প্রথম এক্স কে বের করে দিয়েছে, এক্স মাইনাস কে, আর প্লাস হয়েছে, তারপর ওইচ মাইনাস অ্যাড হয়েছে, আর ওইচ হয়েছে। এখানে কি হয়েছে? এখানে দেখো, এক্স কে যেমন আগে বের করেছে, এখানে কিন্তু এক্স কে আগে বের করে না। আগেই ওইচ মাইনাস পিছন দিক দিয়ে আর কে অ্যাটাক করেছে, ওই একই সঙ্গে এক্স মাইনাস বেরিয়ে গেছে, আর ওইচ হয়েছে। ডাইরেক্ট একটা স্টেপে হয়েছে, এখানে দুটো স্টেপে হয়েছে। দেখো, একটা স্টেপে হলে এটাই আসল ধাপ, যেটাকে বলা হয় হার নির্ণায়ক ধাপ, ইংলিশে বলে আরডি স্টেপ, এটাই আরডি স্টেপ। আর দুটো ধাপে হলে এর প্রথম ধাপটাই হচ্ছে আরডি স্টেপ, আরডি স্টেপটাই হচ্ছে মেন স্টেপ। তাহলে এর মেন স্টেপে যেটা হয়েছে, একটা ক্যাটায়ন তৈরি হয়েছে। আর এর মেন স্টেপে যেটা কোনো ক্যাটায়ন তৈরি হয় না, ডাইরেক্ট ব্যাক সাইড অ্যাটাক ঘটেছে। দেখো, দুটোতেই প্রোডাক্ট আর ওইচ, দুটো কলা কৌশল আলাদা। এখানে আগে এক্স কে বের করে দিয়েছে, তারপর ওইচ অ্যাটাক।
আর এখানে হয়েছে একসাথে ওইচ অ্যাটাক এক্স বেরোনো একসাথে হচ্ছে। এখন কথাটা হচ্ছে যে এই রিয়াকশনের আরডি স্টেপে দেখছো শুধু আর এক্স মানে অংশগ্রহণ করছে, একটা মলিকিউল, ওই জন্য এই রিয়াকশনের নাম হচ্ছে SN1। আর এর আরডি স্টেপে দেখো আর এক্স ওইচ মাইনাস দুজনে অংশগ্রহণ করছে, নিউক্লিওফাইল সাবস্ট্রেট দুজনে অংশগ্রহণ করছে, ওই জন্য SN2। বলে কেন স্যার এই তো ওইচ মাইনাস অংশগ্রহণ করেছে, এটা তো আরডি স্টেপের পরের স্টেপে অংশগ্রহণ করেছে। আরডি স্টেপে কজন অংশগ্রহণ করেছে? আরডি স্টেপে একজনই আর এক্স, ওইচ মাইনাস পরের স্টেপে অংশগ্রহণ করেছে। এর এটাই আরডি স্টেপ বলে দুজন অংশগ্রহণ করেছে বলে SN2। বোঝা গেল ব্যাপারটা? কেন SN1 কেন SN2? এখন কথাটা হচ্ছে যে বুঝতেই পারছো এর আরডি স্টেপে ক্যাটায়ন তৈরি হয়, ওই জন্য বলছে আর এক্স থেকে উৎপন্ন ক্যাটায়ন যত সুস্থিত হবে, আর প্লাস যত সুস্থিত হবে, তার বলছে SN1 তত ভালো হবে। একদম মাথা ঠান্ডা করে শুনে নাও, যত আর প্লাস স্টেবল হবে তার SN1 তত ভালো হবে। আর এখানে যেহেতু ব্যাকসাইড অ্যাটাক হচ্ছে, এর ব্যাকসাইড অ্যাটাক যত ভালো হবে, ব্যাকসাইড অ্যাটাক যত ভালো, ব্যাকসাইড অ্যাটাক কত কার ভালো হবে? জাস্ট স্টেরিক হিন্ডেন্স কম, মানে ধাক্কা ধাক্কি যত কম হবে তার ক্ষেত্রে SN2 ভালো। এই দুটো জিনিস মাথা ঠান্ডা করে বুঝে নাও। যার ক্যাটায়ন যত বেশি স্টেবল তার SN1 ভালো, আর যার ব্যাকসাইড অ্যাটাক যত ভালো হবে তার SN2 ভালো। ঠিক আছে? আর এক্স থেকে উৎপন্ন আর প্লাস যত স্টেবল সুস্থিত হবে তার SN1 ভালো। আর একটা কথা দেখো, আর প্লাস স্টেবল হলে SN1 ভালো, আর এখানে আর প্লাস নয়, দেখো আর এক্স নিজেই যদি সুস্থিত হয়, মানে এক্স বেরোনোর আগেই এ যত সুস্থিত হবে তার SN1 ভালো বলছি, এ নয়। কিন্তু যদি এ স্টেবল হয় তখন SN1 SN2 কিছুই হবে না। এই তিনটে পয়েন্ট ভালো করে বোঝো। আমি তাহলে উদাহরণ দিয়ে আসবো, উদাহরণ নিয়ে আসছি। দেখো যে উদাহরণগুলো আগে দিয়েছিলাম প্রথম, এই উদাহরণগুলোর মধ্যে সবকটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ছিল, কিন্তু আমি বলিনি কোনটা SN1 কোনটা SN2। এখন আমি তোমায় বলে দিচ্ছি কোনটা SN1 কোনটা SN2। প্রথম আমরা যেহেতু SN1 নিয়ে বলবো, বলে দিই শুনে নাও। এটা SN1 হবে, ঠিক আছে? আর কোনটা SN1 হবে? এটা SN1 হবে। এই দুটো SN1 হবে না, এরা আবার SN2 হবে। এইটা আবার SN2 হবে। কেন এরকম হলো কেন? তো ভালো করে দেখা যাক। SN1 মানে আমাকে কি বলেছি এক্ষুনি বললাম, যার আর এক্স থেকে উৎপন্ন আর প্লাস যত স্টেবল হবে। তাহলে এর আর এক্স মানে কোনটা? এটা আর এক্স মানে এর আর প্লাস মানে এইটার প্লাস বলতে চাইছি। এর আর প্লাস মানে এই সেল বেরোনোর পর যে প্লাসটার কথা বলছে, প্রত্যেকটা প্লাস আমি এঁকেছি। দেখো প্রত্যেকটা প্লাস এঁকেছি, মানে ওই যে আগের বোর্ডে যেটা করিয়েছিলাম তার থেকে সবকটা প্লাস এঁকেছি। যে কটা দেখো তুমি নিজে দেখতে পাবে। CH3 প্লাস হবে এখানে, এটা প্লাস, এখানে এটা প্লাস, এখানে এটা প্লাস। যার প্লাস যত বেশি স্টেবল তার SN1 তত ভালো। প্রত্যেকটা প্লাস আমি এঁকেছি। সিএলটা বের করার পরে যে প্লাসটা হবে, এদের মধ্যে কে বেশি স্টেবল? এই স্টেবলের সুস্থিতির প্রশ্ন আমাকে একটা জিনিস জানতে হবে। যার রেজোন্যান্স হয় সে সব থেকে বেশি স্টেবল, আমরা জানি। রেজোন্যান্স কার কার হয় একদম যদি বলো আমি অত শত বুঝি না, তাহলে এই চারটে জিনিস মনে রাখবে। মাইনাসের পাশে ডবল বন্ড, লোন পেয়ারের পাশে ডবল বন্ড, ডটের পাশে ডবল বন্ড, প্লাসের পাশে ডবল বন্ড থাকলে এদের রেজোন্যান্স হবেই, কোনো কথা নেই। তাহলে ভাবো এখানের মধ্যে কার প্লাসের পাশে ডবল বন্ড আছে, দেখতেই পাচ্ছি এখানে, তাহলে রেজোন্যান্স হবে। তাহলে রেজোন্যান্স হওয়া মানে তো অবশ্যই সুস্থিত। তাহলে এ যদি ক্যাটায়ন সুস্থিত হয় আর প্লাস স্টেবল মানে রেজোন্যান্স ভালো হবে। ওই জন্য দেখো এইটার ক্ষেত্রে বলেছি SN1, দেখো এর ক্ষেত্রে বলেছি SN1, কারণ এর সিএল বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়নটা স্টেবল হয় আর প্লাস স্টেবল ডিউ টু রেজোন্যান্স, রেজোন্যান্সের জন্য স্টেবল হচ্ছে। ক্যাটায়নের স্টেবিলিটি দেখতে হবে, ঠিক আছে? তাহলে ভাবো তার এটা তো হলো। এবার এরা তিনজনে আসে, তো এদের তিনজনের ক্যাটায়ন কোনোটাই দেখো এই এর আওতায় পড়ছে না, কারণ ডবল বন্ড কোনোটাতেই নেই। তাহলে কি স্টেবল না? রেজোন্যান্স ছাড়াও স্টেবিলিটির আরো কারণ আছে। যদি দেখো প্লাসের পাশের কার্বনকে বলা হয় আলফা কার্বন। দেখো এখানে আলফা কার্বনে হাইড্রোজেন কটা আছে? তিনটে, 9টা আলফা হাইড্রোজেন। তার মানে এর অনেকটা স্টেবিলিটি আছে, এটাকে হাইপার কনজুগেশন স্টেবিলিটি বলে। এখানে প্লাস যে কার্বনে তার পাশের কার্বন দেখো আলফা কার্বন, আলফা কার্বনে হাইড্রোজেন কটা? 3 6টা। এখানে প্লাস যে কার্বন তার পাশের কার্বন, আলফা কার্বনে হাইড্রোজেন কটা? 3টে। এখানে প্লাস যে কার্বন তার পাশের কার্বনই নেই, মানে হাইড্রোজেন নেই, আলফা হাইড্রোজেন শূন্য। কারণ আলফা হাইড্রোজেনের 9টা মানে সাংঘাতিক স্টেবল, এ মোটামুটি স্টেবল। এরা অত স্টেবল, আলফা হাইড্রোজেন 3টে বা শূন্য হলে, মানে 4-5টা হলে তবু স্টেবিলিটি থাকে, ঠিক আছে? তো অনেকভাবে আরো বলা যায়, ঠিক আছে? কেননা এই দেখো এখানে প্লাস আছে, তো এখানে 3টে মিথাইল জানো তো ইলেকট্রন ঠেলছে। তিনজনে মিলে যদি ইলেকট্রন ঠেলে, তা প্লাসকে যদি ইলেকট্রন ঠেলে দেয় তাহলে প্লাস চার্জটা তো অনেকটা কমে যাচ্ছে। প্লাসে যদি ইলেকট্রন ঠেলে তাহলে প্লাস চার্জ কমে যাবে, চার্জ কমে যাওয়া মানে স্টেবল। এইভাবে ভাবতে পারো। থাকো এইভাবে ভাবতে হবে না, আলফা হাইড্রোজেন নিয়ে ভাবছো। তাহলে বাবু এ তো স্টেবল হলো, বুঝতেই পারছো।
এদের মধ্যে আলফা হাইড্রোজেন কোনো, এর প্লাসের পাশের কার্বনে দেখো আলফা হাইড্রোজেন কটা, দুটো। এখানে তো আলফা হাইড্রোজেন দেখো 9টা, এর 0টা, বুঝতে পারছি এ সব থেকে বেশি স্টেবল। ওই জন্য এরও SN1 হচ্ছে, এর নয় মানে এই ক্যাটায়নটা স্টেবল বলে মানে এর SN1 হলো। দেখো আমরা লিখলাম এর SN1 হয়, দেখো এর SN1 হয়, কারণ এর Cl বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়নটা স্টেবল। এর Cl বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়ন আলফা হাইড্রোজেন 9টা স্টেবল, আর এর Cl বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়নটা রেজোন্যান্স হয়, সেই জন্য স্টেবল। এদের Cl বেরিয়ে যাওয়ার পর রেজোন্যান্সও হয় না, বা আলফা হাইড্রোজেন অত বেশি নেই, ওই জন্য স্টেবিলিটি নেই। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কার SN1 হবে এইটুকু তুমি বুঝে গেলে। এখনো কিন্তু SN2 আসেনি। SN1 এ তুমি ক্যাটায়নের স্টেবিলিটি দিয়ে বলে দিলে। SN2টা কি? SN2 আবার উল্টো, ব্যাক সাইড অ্যাটাক যার ভালো, ভালো করে ভাবো। আমি যে কটা যৌগ আছে আবার লিখেছি, দেখো এইগুলো থেকে যৌগগুলো লিখেছি যৌগ সমেত। দেখো এর ব্যাক সাইড অ্যাটাক মানে কি বলতো, হ্যালোজেনটা যার সঙ্গে জুড়ে আছে, মানে লিভিং গ্রুপ বলাই ভালো, Cl তো বেরিয়ে যাবে এখানে, লিভিং গ্রুপ যে বেরোচ্ছে সরাসরি লিভিং গ্রুপ যার সঙ্গে জুড়ে আছে সেটাকে আলফা কার্বন বলে, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো দেখো, আমরা যখন প্লাস দেখছি তখন আলফা কার্বন কোনটা, প্লাসের পাশের কার্বনটা। আবার যখন এটা প্লাস নেই, এটা দেখো একটা অ্যালকিল হ্যালাইড, তখন হ্যালোজেন সরাসরি যে কার্বনে যুক্ত সেটাকে আবার আলফা কার্বন বলছে। আলফার ডেফিনেশনটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা বুঝতে হবে কিন্তু। আলফা কার্বনগুলো কিন্তু ব্যাপারটা আলাদা হচ্ছে, কি না? তুমি যখন ক্যাটায়ন দেখছো, প্লাসটা যে কার্বনে সেটা আলফা কার্বন নয়, তার পাশেরটা। আর যখন অ্যালকিল হ্যালাইড করছো বা অন্য আদার্স ফাংশনাল গ্রুপ যুক্ত, যে ফাংশনাল গ্রুপ ডাইরেক্ট যার সাথে অ্যাটাচ, সেটাকে আলফা কার্বন বলছো। যাই হোক, এই আলফা কার্বনে তো অ্যাকচুয়ালি অ্যাটাকটা হবে ওয়েজ মাইনাস, মানে নিউক্লিওফাইল রেখে গিয়ে অ্যাটাকটা করবে। তুমি বলো, যার এই এত বড় 3টে শাখা আছে, সেখানে এই ব্যাকসাইড অ্যাটাকটা হবে না, এখান দিয়ে ঢুকতে পারবে না, একটা স্টেরিক ইন্ডেন্স কাজ করবে। সেখানে এটা ছোট অনেকটা, মানে এগুলো ছোট অ্যাটম, এখানে দেখো ব্যাকসাইড অ্যাটাক হয়ে যাবে সলভ। এখানেও তুলনামূলক একটু হয়ে যেতে পারে। এর ক্ষেত্রে আবার কি জানো তো, ডবল বন্ড থাকলে আবার পাই ইলেকট্রন গুলো, ডবল বন্ড মানে তো একটা সিগমা একটা পাই, পাই বন্ড সিগমা বন্ড, পাই বন্ডের ইলেকট্রন গুলো কি হয় বলতো, ওই যে নিউক্লিওফাইল অ্যাটাক করবে যখন, এই পাই ইলেকট্রন ওকে বিকর্ষণ করে, তার জন্য এদের ভালো হয় না, মানে যাতে ডবল বন্ড থাকে। সেই জন্য বুঝতে পারছো কাদের SN2 হলো বললাম, যার এটা সহজ অ্যাটাক করা, ব্যাক সাইড অ্যাটাক, বুঝতে পারছো স্টেরিক ইন্ডেন্স কম হবে, এখানটা স্টেরিক ইন্ডেন্স কম হবে, এখানে স্টেরিক ইন্ডেন্স প্রচুর হবে। আর এখানে স্টেরিক ইন্ডেন্স কম হলে কি হবে, ডবল বন্ড আছে বলে অ্যাটাকটা করবে না। বুঝতে পারলে কি ব্যাপারটা? তাহলে এই ব্যাপারগুলো বুঝতে হবে যে কাদের SN1 ভালো, কাদের SN2 ভালো। তাহলে এইটুকু বুঝলে কি, যার লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়ন স্টেবল তার SN1 ভালো, আর যার ব্যাকসাইড অ্যাটাক ভালো তার SN2 ভালো। তাহলে বলো, তোমার বলতেই পারে SN1 SN2 সক্রিয়তা, এই তিনটে দিয়ে বললো কার SN। আচ্ছা এমি মানে কি, মিথাইল, মানে এটার কথা বলছে, CH3 C CH3 CH3 Cl, এটা CH3 CH CH3Cl CH3Cl, এটা প্রথম SN1 বলছি। এর থেকে ক্যাটায়ন কোনটা হবে বুঝতেই পারছো। আচ্ছা যখনই SN1 দিয়ে কোশ্চেন দিচ্ছে, আমি অত শত বুঝবো না, ওর ক্যাটায়নের স্টেবিলিটি নিয়ে দেখবো। এই এই বলো কে বেশি স্টেবল? অবশ্যই এ। আলফা হাইড্রোজেন 9টা, এর আলফা হাইড্রোজেন 6টা, এর আলফা হাইড্রোজেন নেই, তার এর SN1 ভালো, তারপরে এর SN1। আর SN2 আবার উল্টো, কারণ SN2 তো আবার ব্যাকসাইড অ্যাটাক হয়, এর ব্যাকসাইড অ্যাটাক ভালো হবে, এর একটু খারাপ, এর আরো খারাপ। SN2 আবার এ ভালো, এ খারাপ, এ খারাপ। বোঝা গেল? SN1 এর ক্ষেত্রে সক্রিয়তা এখান দিয়ে কমছে, আর SN2 এর ক্ষেত্রে এই দিক থেকে এইদিকে সক্রিয়তা কমছে। এবার এটাই আসছে পরেরটা দেখো, SN1 এর PH মানে ফিনাইল রিং, মানে হচ্ছে বেনজিন রিং। এইটা বেনজিন বেনজিন ঠিক আছে। আর এটা PH সেল মানে বেনজিন সেল। প্রথম কোনটা বলবো? SN2। তো একটা কথা বলি, প্রথম একটা জিনিস বোঝার চেষ্টা করো, প্রথমেই বলে রাখি, এইটা যে বললাম কত সুন্দর করে, যার আরেক স্টেবল সে কিন্তু SN1 SN2 কিছুই হবে না, এই কথাটা একটু বলি মন দিয়ে শোনো। এই দুটো কম্পাউন্ড ভাব, ঠিক আছে? আচ্ছা এর থেকে যে ক্যাটায়নটা তৈরি হবে, কোন ক্যাটায়ন? অবশ্যই এইটা, Cl বেরিয়ে যাওয়ার পর। আর এই Clটা বেরিয়ে যাওয়ার পর যে ক্যাটায়নটা তৈরি হবে, অবশ্যই এটা। আচ্ছা ভালো করে দেখো, এই ক্যাটায়নটা মারাত্মক স্টেবল, কেন না প্লাসের পাশে ডবল বন্ড আছে, রেজোন্যান্স হবে। বুঝতেই পারছো, প্লাসের পাশে ডবল বন্ড থাকে তো রেজোন্যান্স হয়। কিন্তু এ স্টেবল নয়, কেন স্টেবল নয়? তুই বলো কেন স্যার, লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকবো না, লোন পেয়ারের পাশে কি ডবল বন্ড আছে? লোন পেয়ারের পাশে সিঙ্গেল বন্ড, তার পাশে আবার সিঙ্গেল বন্ড, মানে দেখো রেজোন্যান্স কাদের হয় বলেছিলাম, দেখো লোন পেয়ারের জাস্ট পাশের কার্বনে ডবল বন্ড থাকতে হবে,
এখানে লোন পেয়ার তুমি যদি রেজোন্যান্স করো, এইটা এরকম পড়লো, এইটা উঠবে কি করে? এখানে যেমন কি হচ্ছে, এই ডবল বন্ডটা আছে বলে এখানে থেকে রেজোন্যান্স হচ্ছে। আমি যদি বলি রেজোন্যান্স ভুলেই গেছো, মানে এই কন্ডিশন থাকতে হবে, লোন পেয়ারের পাশে ডবল বন্ড থাকতে হবে বা প্লাসের পাশে ডবল বন্ড থাকতে হবে। এখানে প্লাসের পাশে ডবল বন্ড আছে বলে রেজোন্যান্স হচ্ছে। এখানে লোন পেয়ারের পাশে এখানে ডবল বন্ড, এখানে যদি ডবল বন্ড থাকতে হতো, এখানে যদি ডবল বন্ড আছে, এখানে সিঙ্গেল বন্ড। বোঝা গেল? এখানে এ স্টেবল নয়, এ স্টেবল। তাহলে কম্পাউন্ড আর এক্স স্টেবল না, আর প্লাস স্টেবল হচ্ছে, আর প্লাস স্টেবল, ওই জন্য SN1 ভালো। কিন্তু এর আবার ভাবো, আর প্লাস না, আর এক্স নিজে স্টেবল। কেন বলো তো? দেখো লোন পেয়ারের পাশে দেখো, এই দেখো ডবল বন্ড আছে, এই দেখো লোন পেয়ারটা এরকম পড়বেই, ডবল বন্ডটা উঠবে, আবার রেজোন্যান্স করছে। মানে এই কম্পাউন্ডটা, এই যে সিএল এর মাথায় লোন পেয়ার আছে, দেখো লোন পেয়ারের পাশে দেখো ডবল বন্ড আছে, দেখো লোন পেয়ার তার পাশের কার্বনে ডবল বন্ড আছে, মানে রেজোন্যান্স করবে। এই রেজোন্যান্স করলে কি হচ্ছে, এ যদি স্টেবল হয়ে যায় তাহলে এ সিএল কে ছাড়বে কেন? তখন সিএল যদি না ছাড়ে, সে SN1 SN2 কিছু হবে, SN1 হোক আর SN2 হোক, তো লিভিং গ্রুপকে বেরোতে হবে। তাহলে লিভিং গ্রুপ নিজেই যদি রেজোন্যান্স করে স্টেবল হয়ে যায়, তাহলে কেন সে SN1 SN2 করবে? SN1 SN2 কিছুই করবে না। তাছাড়া এইখানে এরকম রেজোন্যান্স করার সময় এখানে একটা পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, এটা সিঙ্গেল বন্ড থাকছে না, যেহেতু এই লোন প্যাডটা এখানে পড়ছে, এখানে পার্সিয়াল ডাবল বন্ড হয়ে যাচ্ছে, মানে আংশিক দ্বিবন্ধন হয়ে যাচ্ছে, মানে এই বন্ডটা দৈর্ঘ্যে ছোট হয়ে যাচ্ছে। দৈর্ঘ্যে ছোট হয়ে যাওয়া মানে বন্ডটা অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে, সিএল সহজে বেরোবে না। ঠিক আছে? এই কোশ্চেনটা পরীক্ষায় দেয়, অ্যাকুয়াস এনওএইচ, সবাই লিখে দেয় কি, এই সিএলটাকে ওইচ করে দেয়, এই বিআরটাকে ওইচ করে দেয় না। এই বিআরের লোন পেয়ারটা দেখো ডাইরেক্ট রেজোন্যান্স করছে, কারণ এই লোন পেয়ারের পাশে এখানে ডবল বন্ড আছে। কিন্তু এখানে লোন পেয়ারের পাশে কিন্তু ডবল বন্ড নেই, দেখো লোন পেয়ারের পাশে এখানে ডবল বন্ড নেই, দুটোই সিঙ্গেল বন্ড, কিন্তু এর রেজোন্যান্স হবে না। মানে এর রেজোন্যান্স হচ্ছে মানে এ তার মানে স্টেবল হয়ে যাচ্ছে, মানে কি এই বিআরটা আর বেরোবে না, কিন্তু এই সিএলটা বেরোবে। তাই জন্য অ্যান্সার কি হবে বলো তো? বেনজিন, এটা ওইচ হয়ে যাবে, এই বিআরটা যেমন আছে বিআর থেকে যাবে, মানে এর SN1 SN2 কিছুই হবে না। বুঝতে পারলে? তার মানে এই যে PHCl দিয়েছে বলেছে, এর SN1 SN2 কিছুই হবে না, মানে একে ছাড়ো, কোনোটাই সবেতেই খারাপ, SN1এও খারাপ, SN2তেও খারাপ। এবারে আমি এই দুটোর মধ্যে বলবো কার SN1 ভালো, কার SN2 ভালো, তাই তো? দেখো SN2 মানে ব্যাক সাইড অ্যাটাক, দেখতেই পাচ্ছ এর ব্যাক সাইড অ্যাটাক খুবই ভালো হবে না, তিনটে বড় গ্রুপ, তাহলে এর SN2 ভালো, এর খারাপ। আর SN1 এ উল্টো, এর SN1 ভালো, এর SN1 খারাপ। কেন? SN1 এ আবার এর সিএল বেরিয়ে যাওয়ার পর যে ক্যাটায়নটা হবে, সিএল বেরিয়ে যাওয়ার পর যে ক্যাটায়নটা হবে ভাবো, এখানে মাথায় প্লাস, এর সিএলটা বেরিয়ে যাওয়ার পর যে ক্যাটায়নটা হবে মাথায় প্লাস, এও রেজোন্যান্স করবে, এও রেজোন্যান্স করবে। কেন না? এরও প্লাসের পাশে ডবল বন্ড আছে, প্লাসের পাশে ডবল বন্ড আছে, প্লাসের পাশে ডবল বন্ড আছে, এরও প্লাসের পাশে ডবল বন্ড আছে। কিন্তু এর কত বেনজিনের সাথে রেজোন্যান্স হচ্ছে, তিন দিক দিয়ে রেজোন্যান্স হচ্ছে, এর এক দিক দিয়ে রেজোন্যান্স হচ্ছে, ওই জন্য স্টেবিলিটি বেশি ক্যাটায়নের, ওই জন্য SN1 ভালো, এর SN1 খারাপ। বোঝা গেল ব্যাপারটা? পুরো ক্লিয়ার হয়েছে SN1 SN2 ব্যাপারটা? তো এখন এই SN1 SN2 দেখো, আমরা যদি বলি অ্যাটাক করছে নিউক্লিওফাইল মাইনাস, নিউক্লিওফাইলটা গোটাটা, ওইচ মাইনাস কি শুধু নিউক্লিওফাইল? এত নিউক্লিওফাইল হতে পারে, এটা নিউক্লিওফাইল গোটাটা। নিউক্লিওফিলিক সেন্টার কোনটা? ও, এরও নিউক্লিওফিলিক সেন্টার ও, যার মাথায় মাইনাস বা লোন পেয়ারটা থাকে, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার। এটাও মাইনাসটা ওয়ের মাথায় আছে, এরও লোন পেয়ারটা ওয়ের মাথায় আছে, এরও ওয়ের মাথায় আছে। নিউক্লিওফাইল হিসাবে যে ভালো, তার নিউক্লিওফিলিসিটি ভালো ধরবো। মনে রাখবে নিউক্লিওফিলিসিটি যেগুলো মাথায় নেগেটিভ চার্জ থাকে তারা তো ভালো হবেই, লোন পেয়ার যারা থাকে তার তুলনায়। কিন্তু এদের মধ্যে আবার এ ভালো হলো কেন? কারণ CH3 ইলেকট্রন ঠেলে এর মাইনাস চার্জটা বেড়ে যাচ্ছে, এটা ঠিক আছে। এর আবার মাইনাসটা দেখো রেজোন্যান্স হচ্ছে, কারণ মাইনাসের পাশে ডবল বন্ড আছে, রেজোন্যান্সের জন্য মাইনাস চার্জটা তো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ওই জন্য চার্জটা কমে যাচ্ছে। এখানে এই দুটোর মধ্যে আবার দেখো CH3 ইলেকট্রন ঠেলছে বলে চার্জটা একটু বেড়ে যাচ্ছে, কিন্তু এদের তুলনায় কম কেন? এদের মাথায় তো নেগেটিভ নেই, লোন পেয়ার হয়ে আছে শুধু, এরা তো নেগেটিভ চার্জ হয়ে আছে, ওই জন্য এরা বেশি ভালো। এদের তিনজনের মধ্যে আবার এ ভালো, আর এদের মধ্যে ভালো। বোঝা গেল ব্যাপারটা? দেখো এদের প্রত্যেকের নিউক্লিওফিলিক সেন্টার দেখো, ও প্রত্যেকের সেম নিউক্লিওফিলিক সেন্টার, কিন্তু যদি ডিফারেন্ট নিউক্লিওফিলিক সেন্টার হয়, I মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস, M মাইনাস, সবাই নিউক্লিওফিলিক সেন্টার আলাদা, যে যত কম ইলেকট্রোনেগেটিভ সে ভালো নিউক্লিওফাইল, মানে I মাইনাস ভালো নিউক্লিওফাইল M মাইনাসের থেকে। মানে আমি যদি বলি RX এ HI দিলে ভালো রিঅ্যাকশন হবে না HCl দিলে ভালো রিঅ্যাকশন হবে? অবশ্যই HI দিলে, কারণ I মাইনাস গুড নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, ভালো নিউক্লিওফিলিক অ্যাটাক হবে। ঠিক আছে? আবার দেখো লিভিং গ্রুপ হিসাবেও আবার I মাইনাস ভালো। মানে তোমার যদি কোশ্চেন দেওয়া হয়, বলো এই দুটো যৌগ দেওয়া হয়েছে, দুটোতেই OH মাইনাস দেওয়া হয়েছে, কোনখানে রিঅ্যাকশন ভালো হবে? অবশ্যই I এ, কারণ I লিভিং গ্রুপ হিসাবে ভালো। লিভিং গ্রুপ মানে ভালো, তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাড়াতাড়ি যদি I বেরিয়ে যায় তাহলে OH মাইনাস অ্যাটাকও তাড়াতাড়ি ভালো হবে, তাহলে এখানে ভালো রিঅ্যাকশন হবে। এবারে বলি দ্রাবক। দ্রাবক দেখো SN1 রিঅ্যাকশনে সবসময় দ্রাবক ইউজ করবে পোলার প্রোটিক দ্রাবক,
আর SN2 তে সবসময় পোলার অ্যাপ্রোটিক দ্রাবক ইউজ করবে অলওয়েজ। যদি বলো পোলার প্রোটিক দ্রাবক কোনটা, যে দ্রাবক মনে রাখবে এইচটা ওয়ের সাথে জুড়ে থাকবে। এখানে দেখো এইচটা ওয়ের সাথে জুড়ে নেই, এইচটা কার সাথে আছে, কার্বনের সাথে আছে, পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। তাহলে কিন্তু এটা ব্যবহার করা যাবে না, মানে এটা অ্যাপ্রোটিক দ্রাবক মানে এটা SN2 তে ব্যবহার করবে। আর যেখানে দেখবে এইচটা ওয়ের সাথে জুড়ে আছে পোলার প্রোটিক দ্রাবক, সেটা কিন্তু SN1 এ ব্যবহার করবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তো বিভিন্ন SN1 SN2 রিয়াকশন নিয়ে আমি একটু আলোচনা করছি। এতক্ষণ তো বললাম পরীক্ষায় কেমন কোশ্চেন দেবে, মানে ওইগুলো তো কোশ্চেন আছে, যেমন NaSH দিয়েছো, এখানে নিউক্লিওফাইল কোনটা, SH মাইনাস, Na প্লাস SH মাইনাস। SH মাইনাস অ্যাটাক করবে আলফা কার্বনে, অবশ্যই দেখো লিভিং গ্রুপ আলফা কার্বনের সাথে অ্যাটাক, এই আলফা কার্বনে অ্যাটাক হবে, Br মাইনাস বেরিয়ে যাবে, অ্যান্সার এটা। এখানে কোনটা নিউক্লিওফাইল, দেখো Na প্লাস OCH2 মাইনাস, মানে বুঝতে হবে এটা নিউক্লিওফাইলটা কোনটা, নিউক্লিওফিলিক সেন্টারটা কোনটা, এখানে O মাইনাস গিয়ে অ্যাটাকটা করবে, Br বেরিয়ে যাবে, তাহলে এটা প্রোডাক্ট হবে। এখানে Na লোন পেয়ারটা গিয়ে অ্যাটাক করবে, Cl বেরিয়ে যাবে, তাহলে তো NH3 হওয়ার কথা ছিল, কিন্তু এই যে Cl মাইনাস বেরিয়ে গেল, এখান থেকে একটা H প্লাস কেউ নিয়ে নেবে, HCl হয়, এটা অ্যান্সার। এই দুটোই দেখো KCN দিয়েছো, Cn মাইনাস অ্যাটাক করবে, এখানে KCN দিতে Cn হলো আর AgCN দিলে NC হলো, এটা কেন আলাদা হলো, এইটা একটু বোঝার ব্যাপার। যেখানটায় এইটা তো আচ্ছা, এটা আমি বোঝাচ্ছি, এখানে এইটা একটু বলে দিই। এতক্ষণ দেখো সব নিউক্লিওফাইল দেখো মাথায় মাইনাস বা লোন পেয়ার আছে, এখানে নিউক্লিওফাইল দেখো H2 মাইনাস, এস এর মাথায় দুটো মাইনাস চার্জ, এস এর মাথায় দুটো মাইনাস চার্জ হলে যে যৌগের সাথে রিঅ্যাকশন দেবে সেটা 2 মোল নিতে হবে। ঠিক আছে, 2 মোল নেবে, একটা মাইনাস দিয়ে একটাকে অ্যাটাক করলো আর একটা মাইনাস দিয়ে আরেকটাকে অ্যাটাক করলো, তাহলে প্রোডাক্টটা এটা হবে। আর KCl AgCN কেন দু রকম ক্ষেত্রে দু রকম হচ্ছে এটা বুঝতে হবে। দেখো এটাকে বলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল Cn মাইনাস, কেন, একটা নিউক্লিওফাইলে দুটো নিউক্লিওফিলিক সেন্টার, যেমন দেখো SH মাইনাসে মাইনাসটা S এর মাথাতেই থাকবে, OC2H5 মাইনাসে মাইনাসটা O এর মাথাতেই থাকে, NH3 তে N এর লোন পেয়ারটা N এর মাথাতেই থাকে, কিন্তু Cn মাইনাসে মাইনাসটা C এর মাথাতেও থাকে, N এর মাথাতেও থাকে, কারণ এই বন্ডটা ভেঙে এখানে চলে গেলে আবার N এর মাথায় চলে যায়, তাহলে মাইনাসটা N এর মাথায়ও থাকে, C এর মাথায়ও থাকে সবসময়, মানে এটা থেকে এটা ট্রান্সফার হচ্ছে, এটা থেকে সবসময়। আর একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, এদেরকে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলে, NO2 মাইনাস, মানে N দিয়েও অ্যাটাক করতে পারে, O দিয়েও অ্যাটাক করতে পারে, দু রকম নিউক্লিওফিলিক সেন্টার, একই নিউক্লিওফাইলে দুটো সেন্টার। তখন কি হয়, যদি সিলভার কম্পাউন্ড দেয় Ag কম্পাউন্ড, কি হয় আগে হ্যালোজেনকে বের করে নেয়, কারণ Ag হ্যালোজেনের প্রতি তীব্র আসক্তি থাকে, তাহলে আগে বের করে নিচ্ছে, মানে আগে আর প্লাস হচ্ছে, মানে SN1 মেথড হচ্ছে, তাহলে স্ট্রং একটা প্লাস ক্রিয়েট হচ্ছে, মানে কি স্ট্রং মাইনাস অ্যাটাক করবে, স্ট্রং মাইনাস কে, C মাইনাস N মাইনাস, N মাইনাস স্ট্রং, ওই জন্য N মাইনাসটা গিয়ে অ্যাটাক করছে, ওই জন্য RNC হচ্ছে প্রোডাক্ট। আর যখন সিলভার কম্পাউন্ড থাকবে না তখন কিন্তু এক্স আগে বেরোতে পারবে না, আগে অ্যাটাক হবে। এবার যেহেতু এক্স আগে বেরোচ্ছে না, প্লাস তৈরি হচ্ছে না, মানে স্ট্রং প্লাস হচ্ছে না, যেহেতু এক্স কে বের করে নিচ্ছে, মানে কি এজি সিলভার থাকলে কি হয় আগেই যেহেতু এক্স কে বের করে নিতে পারছে, সেই জন্য আর প্লাস হচ্ছে বলে একটা স্ট্রং প্লাস ক্রিয়েট হচ্ছে, ওই জন্য স্ট্রং মাইনাস গিয়ে অ্যাটাক করছে। কিন্তু এখানে যেহেতু এক্স মাইনাস আগে বেরোচ্ছে না, তাহলে স্ট্রং প্লাস ক্রিয়েট হচ্ছে না, দুর্বল প্লাস, তাহলে দুর্বল প্লাসকে দুর্বল মাইনাস ভালোবাসবে, দুর্বল মাইনাস কে C মাইনাস N মাইনাস, C মাইনাস, ওই জন্য C মাইনাস গিয়ে অ্যাটাক করে, ওই জন্য RCN হয়, দু রকম কেস, বোঝা গেল ব্যাপারটা। তো যাই হোক, মোটামুটি SN1 SN2 টপিকের শেষে চলে এসেছি, আর কিছু নেই, এটা আগের ক্লাসের, মানে এটা অন্য একটু স্ট্যান্ডার্ড। দেখো অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক দিয়ে একটু বলে রাখি শোনো। সাইক্লিক মানে বুঝতে পারছো রিং, কনজুগেটেড মানে কি, কনজুগেটেড মানে হচ্ছে ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল এরকম পাশাপাশি থাকবে, মানে ডবলের পর সিঙ্গেল, সিঙ্গেলের পর ডবল, ডবল সিঙ্গেল, ডবল সিঙ্গেল, কনজুগেটেড। যদি দুটো ডবলের মাঝখানে, মানে এটা যেমন কনজুগেটেড নয়, দেখো দুটো সিঙ্গেল পাশাপাশি চলে এসছে, কিন্তু দুটো সিঙ্গেলের মাঝখানে যদি কোনো চার্জ থাকে বা লোন পেয়ার থাকে সেটাকেও কনজুগেটেড ধরবো আমরা, মানে এগুলো সবাই কনজুগেটেড, কিন্তু এটা কনজুগেটেড নয়। আর পাই ইলেকট্রন মানে ফোরেন, মানে এই সংখ্যক পাই ইলেকট্রন থাকলে, সাইক্লিক কনজুগেটেড হওয়ার পরে বলছি, এতগুলো পাই ইলেকট্রন থাকলে তাকে অ্যারোমেটিক বলবো, আর এই সংখ্যক পাই ইলেকট্রন থাকলে তাকে অ্যান্টি অ্যারোমেটিক বলবো। আর যদি সে কনজুগেটেড না হয় বা এই পাই ইলেকট্রনগুলো যদি না থাকে তখন তাকে নন অ্যারোমেটিক বলবো। তাহলে দেখো প্রথমেই এ কনজুগেটেড নয় মানে এটা নন অ্যারোমেটিক হয়ে গেল প্রথমেই, হ্যাঁ কি না। এবার এদের মধ্যে ভাবো সবাই সাইক্লিক, সবাই কনজুগেটেড, এবার ভাবো পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন কটা, দুটো, চারটে, ছটা। এক দেখো সিঙ্গেল ডবল বন্ড মানে একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, একটা পাই বন্ডে দুটো পাই ইলেকট্রন থাকে, তাহলে দুটো 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 ছটা পাই ইলেকট্রন, এই যে ছয়ের মধ্যে পড়ছে, ওই জন্য অ্যারোমেটিক।
দুটো দুটো মাইনাস মানে দুটো, মাইনাসকেও দুটো ধরতে হবে, ছটা, দুটো দুটো চারটে, এ দেখো চারের মধ্যে পড়ছে অ্যান্টি অ্যারোমেটিক। প্লাস মানে তো আর ইলেকট্রন নয়, দুটো দুটো চারটে, লোন পেয়ার মানেও দুটো, ছটা, ওই জন্য কি হচ্ছে অ্যারোমেটিকের মধ্যে পড়ছে। তার মানে ভাবো এটা অ্যারোমেটিক হয়ে গেল, এটা অ্যারোমেটিক হয়ে গেল, এটা অ্যারোমেটিক হয়ে গেল, এটা অ্যান্টি অ্যারোমেটিক, আর এটা নন অ্যারোমেটিক। কোশ্চেন কেমন দেবে? সবকটা সাইক্লিক কম্পাউন্ড দিয়ে বললে SN1 কার ভালো হবে? দেখ SN1 মানে কি বোঝো? লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়ন যার স্টেবল। দেখ এর থেকে কোন ক্যাটায়নটা তৈরি হবে? বিআর বেরিয়ে যাওয়ার পর এর থেকে যে ক্যাটায়নটা তৈরি হবে এই ক্যাটায়নটা, তার পাশেরটা থেকে যে ক্যাটায়নটা তৈরি হবে এটা, তার পাশেরটা থেকে এইটা, হ্যাঁ কি না? তাহলে ভাবো আমাকে দেখতে হবে কি অ্যারোমেটিক, কে নন অ্যারোমেটিক, কে অ্যান্টি অ্যারোমেটিক। ভাবো সবাই সাইক্লিক, সবাই কনজুগেটেড। দেখো ডবল দুটো সিঙ্গেলের মাঝে চার্জ আছে মানে কনজুগেটেড, দুটো সিঙ্গেলের মাঝে লোন পেয়ার আছে মানে কনজুগেটেড, দুটো সিঙ্গেলের মাঝে চার্জ আছে কনজুগেটেড। এখানে দেখো দুটো সিঙ্গেলের মাঝখানে কোনো চার্জ নেই, এখানে দুটো সিঙ্গেলের মাঝখানে কোনো চার্জ নেই, মানে এটা নন অ্যারোমেটিক, এটা নন অ্যারোমেটিক। এবার এদের দুজনের মধ্যে হয় অ্যারোমেটিক হবে নাহলে অ্যান্টি অ্যারোমেটিক হবে। এবার দেখো দুটো চারটে দুয়ে ছটা, এখানে দুটো দুটো চারটে, তাহলে এটা অ্যারোমেটিক আর এটা অ্যান্টি অ্যারোমেটিক। মনে রাখবে সব সময় অ্যারোমেটিক সব থেকে বেশি স্টেবল, তাহলে এর SN1 সব থেকে ভালো, ফার্স্ট অ্যারোমেটিক হচ্ছে বলে। তারপরে নন অ্যারোমেটিক, এটা সবাই ভুল করে, সেকেন্ড এটা। অ্যান্টি অ্যারোমেটিক সব থেকে লাস্ট, এটা অ্যান্টি অ্যারোমেটিক, মানে এর SN1 সব থেকে খারাপ, মানে এটা থার্ড। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে SN1 SN2 অ্যান্সার করছো, কোশ্চেন অ্যান্সার বা টপিক নিয়ে টোটাল ডিটেল আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? এই ধরনের কোনো টপিক ওয়াইজ ভিডিও যদি পেতে চাও, দেখো আমরা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দিচ্ছিলাম, তো অর্গানিকের মধ্যে এটা মোস্ট ভাইটাল পার্ট বলে আমি এটা করালাম। যেমন আমি 12 বা 11 যে কোনো ক্লাসেই বলো চ্যাপ্টার ওয়াইজ একটা চ্যাপ্টারের মধ্যে, মানে একটা চ্যাপ্টার একটা ভিডিওর মধ্যে এরকমও যদি পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।